প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ধরেন, তারেক রহমান সাহেবের একটা অনুষ্ঠানে মাহমুদুর রহমান সাহেব বলছিলেন যে আপনার কাজটা বাংলাদেশের অন্য যে কোনো প্রধানমন্ত্রীর চেয়ে কঠিন, কারণ তারেক রহমান যখনই প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন তার সঙ্গে কম্পেয়ার করা হবে তার মা বেগম খালেদা জিয়াকে, তার বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তুলনা করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কার্যক্রমকে। অর্থাৎ তার জন্য কিন্তু এটা অনেক বেশি চ্যালেঞ্জিং, মানে অনেক বেশি চাপ। ধরেন একটা অন্য অন্য কোনো সাধারণ দলের নেতা বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যতটুকু মানুষের প্রত্যাশা, তার কাছ থেকে ওনার মানে তারেক রহমান সাহেবের কাছে প্রত্যাশা কিন্তু অনেক বেশি। বিকজ তাদের সামনে দুইটা এক্সাম্পল আছে, একটা বেগম খালেদা জি, একটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে মানে ওনার যে জায়গাগুলো ক্ষমতায়, ওনার যে চ্যালেঞ্জ গুলো আছে, সেই জায়গাগুলো আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে একটু কথা বলতে চাই। ধরেন সুমন ভাই, আপনার সঙ্গে আমার প্রাথমিক কিছু কথা হচ্ছিল গত রাতে, যে ধরেন প্রথম যে জায়গাটা আমি মনে করি যে ধরেন তারেক রহমান সাহেবকে পীর সাহেব বানানো যাবে না আর কি, যে উনি পীর, উনি যা বলবেন, যেটা হাসিনার ক্ষেত্রে আমরা দেখছি যে না নেত্রী যা বলছে সেটাই কারেক্ট। এখানে যদি হয় যে না নেতা যা বলছে সেটাই কারেক্ট, উনি ভালো বুঝেন, উনি যা বলবেন সেটাই আইন, উনি যা বল, আরে ভাই উনি একটা সাধারণ মানুষ, ওনার কাছে ওহী নাযিল হয় না। মানে উনি ভুল করতে পারে, উনি ভুল সিদ্ধান্ত নিতে পারে, উনি ভুলভাবে ভাবতে পারে। অর্থাৎ ওনার আশেপাশের এমন মানুষজন দরকার যারা তাকে বলবে যে না স্যার এটা ভুল, ভাইয়া এটা ভুল, মাননীয় প্রধানমন্ত্রী এটা ভুল সিদ্ধান্ত, যেভাবেই বলেন। অর্থাৎ ওনার সামনে না বলা বা এটা যে ভুল বা এটা আরেকটু এইভাবেই দেখা যেতে পারে, এই ভীষণগুলো তুলে ধরার মতো লোকের খুব দরকার। অর্থাৎ ওনাকে যেন পীর সাহেব বানানো না হয়। আমার মনে হয় যে প্রধানমন্ত্রীতে এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমরা কিন্তু কিছু কিছু দেখছি, ধরেন আপনি দেখছেন যে গত মাসে ইলেকশনের আগে আগে বলা হলো যে তারেক রহমান প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে, মানে ফেসবুকের র্যাঙ্কিং এ। প্রেসিডেন্ট ট্রাম্প ধরেন গত 6 বছর ধরে ফেসবুক ইউজই করে না। এই যে ধরেন এই যে সোশ্যাল মিডিয়ার সোশ্যাল ব্লেডে বলা হয়েছে তারেক রহমানের পজিশনে তো যেটা ট্রাম্পের থেকে 4 ধাপ আগানো। তো এই যে ধরেন একটা তেল মারার যে চেষ্টা, আমরা বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের প্রেস কনফারেন্সে আমরা দেখি, মানে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে আছেন, কিন্তু সাংবাদিককে প্রশ্ন করার আগে জিজ্ঞেস করে যে অনুমতি দেন বলি, যদি অভয় দেন বলি। এটা ধরেন বিগিনিং অফ তেলবাজি আর কি, তেলের একটা সফট ভার্সন হচ্ছে এটা। তো এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? ওনাকে এই পীর হিসেবে আমরা দেখতে চাই না আর কি, আমরা নেতা হিসেবে দেখতে চাই। আমরা এই জায়গাটার জন্য কি করা যায়? এই তেলবাজ মানে আমাদের কিন্তু প্র্যাকটিস, কিন্তু এটা না দীর্ঘদিনের প্র্যাকটিস, যে আমরা তেল মারতে 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 নিজে স্বার্থ সিদ্ধি করতে চাই রাষ্ট্র বা প্রধানমন্ত্রীর 12টা বাজিয়ে। তো সেই জায়গাটা আপনি আপনার কাছ থেকে একটু শুনে, এটা দিয়ে শুরু করে আরো কয়েকটা পয়েন্ট আছে সুমন ভাই। জি, এখন যারা এই কাজটা করে, যেমন খালেদ মহিউদ্দিনকে দেখালেন, ওনার যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল অনেক ব্যাপারে, বাট আমরা জানি উনি এবং তার মতো অনেক সাংবাদিক আছে, এবং হাসিনার আমলে আমরা এই ধরনের অনেক সাংবাদিককে দেখছি যারা এই ধরনের কথা বলে বা অ্যাপ্রোচ করে। এখন সমস্যা হলো আপনি তাদেরকে সংশোধন করতে পারবেন, এটা ওনাদের ডিএনএ তে আছে। তারা মনে করেন যে না এইভাবে করে কিছু হয়তো সুবিধা বা করুণা পাওয়া যাবে, বাট জিনিসটা বুঝতে হবে যে জনাব তারেক রহমান যে শুধুমাত্র বাংলাদেশে এখানে পলিটিক্স করছেন তা না, উনি বেশ অনেকটা সময়, প্রায় 17 বছর একটা পশ্চিমা বিশ্বে ছিলেন। উনি অন্তত জানেন যে এই ধরনের অ্যাপ্রোচ যারা করে তাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমার বিশ্বাস উনি সেটা জানেন, বাট সমস্যাটা অন্য জায়গায় ভাই। ধরেন আপনি যে পীর বলতেছেন, আমি বলবো যে কাউকে মুজিব বানানো উচিত। মুজিবকে যেভাবে উঠাই পরে মানে আছাড় মারার জায়গায় ফেলে আসা হয়েছে, সেই জায়গায় কেউ যাতে না যায় সেটা। এখন এই জায়গার জন্য অ্যাকচুয়ালি যারা লিডারশিপ আছে বা যারা এই জায়গায় আছে তাদের খেয়াল রাখতে হবে যে তা আমাকে কেউ যাতে কালো চশমা না পরায় দেয়। আমার সামনে অনেক চ্যালেঞ্জ আছে, আমার সামনে দেশের অনেক জিনিস দেখতে হবে, অনেক সিদ্ধান্ত নিতে হবে, বাট আমাকে এই ধরনের তেলবাজ কিছু লোক তারা প্রথমেই চেষ্টা করবে, এবং তারা আমার আশপাশেই আছে, তারা আমার কাছে আছে, তারা আমার চোখে একটা কালো চশমা পরে আমাকে অন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। আমার বিশ্বাস জনাব তারেক রহমান এই জায়গা থেকে সরে আসতে পারবেন, এবং সেই জায়গায় মানে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচটা দরকার। সেটা হচ্ছে আমাকে কেউ যদি বস্তুনিষ্ঠভাবে সমালোচনা করে,
আমি সেটা গ্রহণ করবার জন্য তৈরি আছি। মনে আছে জনাব মাহমুদুর রহমানের যে প্রোগ্রামটার কথা আপনি বলছেন, যেখানে উনি কথাগুলো বলেছিলেন যে আপনি এত দীর্ঘ বছর বাইরে ছিলেন, আসল জিনিসটা আপনি জানেন না, আপনার কাছে আসলের বাইরের জিনিস বলা হচ্ছে। তারপরে উনি যখন স্টেজে আসলেন, উনি কিন্তু তখন বলেছেন যে আপনার কথাটা, ওনার অ্যাপ্রোচটা ছিল আপনার কথাটা ঠিক, বাট আমি এর মধ্যে তথ্য দিয়েছি। পরবর্তীতে জনাব তারেক রহমান কিন্তু নিজে থেকে রিয়েলাইজ করেছেন যে মাহমুদুর রহমানের কথাটা অ্যাকচুয়ালি ছিল আমি তথ্য পেয়েছি কিনা সেটা ইম্পর্টেন্ট না, আমাকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো কি কেউ রঙিন চশমার ভিতর থেকে দিয়েছে, নাকি প্রকৃত তথ্য আড়াল করে গেছে, দেশের গণমানুষের আকাঙ্ক্ষাটাকে আড়াল করে দিয়ে অন্য জিনিস আমাকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। আমার মনে হয় জনাব তারেক রহমান এই 1.5 মাস সময়ে এই জিনিসগুলা বুঝে ফেলছেন, আমি বিশ্বাস করি। বাট দেখা যাবে, আমাদের দায়িত্ব। বুঝলে ভালো। পাশাপাশি ধরেন ওনাকে যে আমি গত পরশুদিন একটা অনুষ্ঠানে আমি নিজে বলছিলাম যে মানে ওনাকে তেল মারবে, ওনাকে খুশি করবে এই জাতীয় মানুষজনের চেয়ে দেশের পক্ষে থেকে ওনার সঙ্গে তর্ক করবে ওরকম যোগ্যতা আছে, এবং দেশের পক্ষে থেকে ওনার সঙ্গে মানে স্ট্রেইট তর্ক করতে পারবে এরকম লোকজন ওনার আশেপাশে ওনার মন্ত্রী পরিষদে বসানো খুব দরকার। মন্ত্রী পরিষদ ঘোষণা হলেই আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কোন দিকে যাচ্ছে। যেমন ডক্টর একটা জিনিস বলি আপনার সাথে, আমি কথা বলতে চাই, একজন আমাকে বলছে, আমার বন্ধু, সে বলছে যে তুই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান বলতেছিস না কেন? এখন ভাই, উনি আজকে পর্যন্ত জনাব তারেক রহমান, প্লেন অ্যান্ড সিম্পল। এবার আমি তো বলতে পারবো না, আগামী দিনে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, আমি ওনাকে সেইভাবে অ্যাড্রেস করব। এই জিনিসটা। আরেকটা জিনিস ভাই একটু বলে নেই, সেটা হচ্ছে কি, এই যখন আমি এই জায়গাগুলোতে সাকাম করব, সরাসরি কড়া ভাবে বলে দিব আমার পাশের লোককে কেউ যাতে এই ধরনের তেল মারার চেষ্টা না করে, তখন হবে কি, আরেকটা জিনিস কিন্তু ভয়ঙ্কর চলছে আশপাশে, যেটা হচ্ছে তার নাম, পার্টির নাম, পদ ব্যবহার করে অনেক লোক উস্কানিমূলক কথাবার্তা বলছে তার সুনজরে আসবার জন্য। বিরোধী দমন করব, জামাত দমন করব। আবার একজন সাংবাদিক যে দেশে থাকে না, দেশের বাইরে থাকে, আপনার আমার মতো, সে একটা ভয়ঙ্কর জিনিস বলে ফেলছে যে এই অন্তর্বর্তী সরকারের কাউকে দেশের বাইরে যেতে দেওয়া যাবে না কোনো ক্লিয়ারেন্স ছাড়া, গোয়েন্দা বাহিনী। ভাই, নিজেকে দেখে মানে একটা মহল চেষ্টা করতেছে প্রমাণ করবার জন্য বিএনপি অকৃতজ্ঞ, তারা জুলাই আন্দোলন যারা এনে দিছে তাদের প্রতি অকৃতজ্ঞ, যারা এই নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে বিএনপিকে ক্ষমতায় আসছে তাদের প্রতিও বিএনপি অকৃতজ্ঞ না। আমরা যখন এই ধরনের কথা রেটরিক বলবো বা এই ধরনের অপরিণামদর্শী বালকখিল্য একটা পোস্ট দিব, তখন সেটা কিন্তু ঘাড়ে যাবে বিএনপির, মনে করবে সে বোধহয় বিএনপির পালিত। ভাই, আমাদেরকে এটা সবাই স্বীকার করে যে আজকে জুলাই না হলে এখানে আজকের এই নির্বাচন হতো না, আজকের এই সুষ্ঠু নির্বাচন না হলে বিএনপি ক্ষমতায় আসতো না, অথবা জামাত দেশবাসীকে দেখাইতে পারতো না, বিশ্বকে দেখাইতে পারতো না তারা জামাত এনসিপির 10% মিলে তারা 43% ভোটের জায়গায় আসছে। আ হিউজ অ্যাচিভমেন্ট। এটা বিজয়ী, শুধু আমি অভিনন্দন বিএনপিকে জানাবো না, জামাত যে ট্রিমেন্ডাস একটা অ্যাচিভমেন্ট করেছে সেটাও স্বীকার করতে হবে, সে আলোকে আগাতে হবে। এখানে তেল মারার স্পেস অথবা হিংসা ছড়ানো, হানাহানি, যে জিনিসটার জন্য দুই পার্টি নির্বাচনের আগে এগ্রি করছে সিটের ব্যাপারে না, বাট আমরা হানাহানি করব না, হাসিনাকে আসবার, ভারতকে আসবার বা অন্য তৃতীয় শক্তিকে ক্ষমতা নেওয়ার আমরা সুযোগ করে দিব না হানাহানি করে। আরে ভাই, এই গণ্ডমূর্খ লোকজন যারা এই বিগ পিকচারটা দেখতে পারে না, তারা এখনো, তাদের মনে তো তুষ্টি আসে নাই যে আবনি মোহামেডান খেলা হয়ে গেল, মারামারি হইলো না, কি হলো, একটু মারামারির ব্যবস্থা করি। তার জনাব তারেক রহমানকে এইটা মানে তেলবাজদের ঠেকানো বা যোগ্য লোকদেরকে পজিশন দেওয়াটা ভেরি বড় চ্যালেঞ্জ। এবং আপনি যদি বলছিলেন, তারেক রহমান সাহেব কিন্তু নিজেই বলেছেন যে প্রথম যে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় তিনি মাননীয় বলতেও মানা করেছেন। তো সেখানে আমাদের রক্তের মধ্যে তো তেল প্রবহমান। এবং আপনি যদি লক্ষ্য করেন যে জনাব তারেক রহমান কিন্তু বেগম খালেদা জিয়া সম্পর্কে বেশ কয়েকবার তিনি যা বলেছেন, কোথাও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, এটা সেটা কোনো বিশেষণে যান নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি জাস্ট বলেছেন যে আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া। অর্থাৎ এগুলো কিন্তু ধরেন এক ধরনের এক্সাম্পল, মানে এগুলোর থেকে বুঝতে হবে, কারণ খালেদা জিয়া কে এটা টাইটেল লাগায় বিশেষণ দিয়ে বলতে হবে না।
তারেক রহমানও আমরা চাই যে ভবিষ্যতে তারেক রহমানই মানে একটা ইয়েতে পৌঁছাক যে বিশেষণ লাগবে না যে উনি দেশ নায়ক শব্দটা ব্যবহার করা হইতো একটা সময় তার দলে, তিনি নিজেই এটা বন্ধ করছেন। তো যাই হোক, আমরা একটু ধরেন প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে তেলবাজদের প্রতিহত করা, পিততন্ত্র থেকে ওনাকে বের করে আনা, একটা নেতৃত্বের জায়গাটায় ওনাকে সহযোগিতা করা। এবং আমি যদি বলি দ্বিতীয় চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু খুবই জটিল, কিন্তু মানে এখানে আমি তিনটা প্রসঙ্গ আনতে চাই। একটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকানো, কারণ এবার কিন্তু ধরেন নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে এবং তারা রংপুরেই বিধ্বস্ত হয়ে গেছে, একেবারে রংপুরেই। এটা কিন্তু জনগণের একটা মানে কি বল সিগন্যাল যে জাতীয় পার্টিকে তোমরা কিছু বলো নাই, মানে একটু একটু আলোচনায় থাকলেও কার্যকর ভাবে তাদেরকে কোনো বাধা দেয়া, নির্বাচনে নমিনেশন সাবমিট করতে বাধা দেয়া বা কোনো রকমের ঘটনা ঘটে নাই। কিন্তু জনগণ জাতীয় পার্টিকে যেভাবে বয়কট করছে সেটা কিন্তু একটা সিগন্যাল যে আওয়ামী লীগের এই দোসরদেরকে এভাবে মানুষ এখনো বর্জন করছে। সো আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকানো, আওয়ামী লীগ এস্টাবলিশড করার জায়গাটায় বিএনপির এখন নেতৃত্ব তারেক রহমান সাহেব কিভাবে ভূমিকা নেবেন, সেটা একটা বড় ইস্যু। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, এটা নিয়ে ধরেন এখনই নানা রকমের তরং বরং কথাবার্তা বলতেছে অনেকে। প্লাস ভারতকে বিএনপি কিভাবে ট্রিট করবে এই মুহূর্তে। ধরেন প্রেস কনফারেন্সে দেখলাম যে তারেক রহমান সাহেব স্ট্রেট বলেছেন যে বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের জনগণের স্বার্থের উপর ভারতের সাথে সম্পর্ক নির্ধারিত হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সকল মানে চীন বলেন পাকিস্তান বলেন সবার সঙ্গে মিলে এই সম্পর্কটা হবে। তো এটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ, একদিকে ভারত, একদিকে চীন, একদিকে পাকিস্তান, আবার পেছনে ধরেন আমেরিকা, আবার ওইদিকে ধরেন রাশিয়া। তো সব মিলিয়ে আপনি কিভাবে দেখেন? একটু একটু লম্বা হয়ে গেল বিষয়টা, যে ধরেন আওয়ামী লীগের পুনরুত্থান, ভারত প্রসঙ্গ এবং জুলাই সনদ বাস্তবায়ন। আপনি একটু সংক্ষেপে যদি বলেন, আমরা আর দুই একটা পয়েন্ট নিয়ে কথা বলবো। জি, দেখেন, এই আগামী সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করা। যে ডিভিশনের মধ্যে বা বিভাজনের মধ্যে দেশকে গত 19টা বছর রেখে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে সরায় এসে দেশে একটা সবাই মিলে, জনগণ, পলিটিক্যাল পার্টি, বিভিন্ন স্টেক হোল্ডার্স সবাই মিলে দেশ গড়ার কাজে আগানো, এবং সেই জায়গায় কিন্তু ওনারা আগাচ্ছেন। এবং আমরা মাঝে মাঝে কিছু প্রশ্ন করছি, আমি দেখছি কিছু লোক ইমোশনাল হয়ে আমিরে জামায়াত জনাব শফিকুর রহমান সাহেবকে প্রশ্ন করছেন যে আপনি কেন পারলেন না, আপনি নো। জামাত ইসলামীকে যেমন বুঝতে হবে, বিএনপিকে বুঝতে হবে যে আমরা ইলেকশনে মেইন পারপাস ছিল যাতে হাসিনা ফেরত না আসে, তাদেরকে ইলেকটোরাল। অনেকে হয়তো বলবে না বিএনপি তো আওয়ামী লীগের ভোট 15% পেয়েই তো সে আজকে জিতে আসছে। ক্যালকুলেশনটা ওইভাবে আসে নাই। আওয়ামী লীগ যদি ভোট দিয়ে থাকে তাদের ইচ্ছা, তাদের মতন করে দিছে, কেউ ঘাড়ে বন্দুক রেখে তাদেরকে দিয়ে ভোট দেয় নাই। বাট বস্তুত এখন বুঝবার দায়িত্ব, জাতীয় ঐক্যমত যখন আমি তৈরি করব, সেই সাথে কি একটা প্রেশার আসতেছে যে আওয়ামী লীগকে ইনক্লুশন করা, তাদেরকে রাজনীতিতে ফেরত নিয়ে আসা। দেখেন, আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট কোন পার্টি দেখেছে তার থেকে ইম্পর্টেন্ট হলো বিএনপির কিন্তু আমাদের যে 40% ভোটার যারা আছেন, তারা স্বভাবতই সবসময় ভারত বিরোধিতার জায়গা থেকে তাদের ভোটটা দেন, এবং সেটা নির্বাচনে সবসময় বিএনপির পক্ষেই আসে। এটাই বিএনপি যখন জিতে তার 30 বা 32% ভোটের সাথে সেই ভোটটা যখন অ্যাড হয়ে যায় তখন সে জিতে। এটাই হয়ে আসছে। বাট এবারে শিফটটা আমার থেকে ভালো বিএনপি যারা নির্বাচন পরিচালনা কমিটির সাথে ছিলেন তারা কিন্তু বলতে পারেন এবং জানেন সত্যটা। এবারে এই যে সাইলেন্ট ভোটার্স, যারা কোনো পার্টির লাইনে কখনো ভোট দেন না, তারা দেখেন, বাট তাদের একটাই লাইন, সেটা হচ্ছে ভারত আমাদের দখলদারিত্ব করবে না আমাদের উপরে। সে ভোটটা মেজরিটি কিন্তু জামাত এনসিপির যে জোট সেখানে গেছে। সেই কারণে এই 10% থেকে তাদের ভোটটা 43% আসছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তার মানে বৃহত্তর জনগোষ্ঠী তারা আওয়ামী লীগকে আর চায় না। আওয়ামী লীগের রাজনীতি, এবং অফিসিয়ালি কিন্তু আওয়ামী লীগের রাজনীতি বন্ধ আইনের মাধ্যমে। সেখানে আপনার পার্টি জনাব তারেক রহমান, আপনার পার্টির কিছু অতি উৎসাহী লোক কিভাবে আওয়ামী লীগের অফিস খুলে দেয় অনুষ্ঠান করে।
সেখানে কিভাবে বলে যে আওয়ামী লীগ রাজনীতি করবে, সেখানে জামাত রাজনীতি করতে পারবে না? এগুলো ভয়ঙ্কর কথা। আমি জানি এগুলো আপনার পার্টি লাইনে বা আপনার দর্শন না, বাট এগুলো প্রথম থেকে চাপা দিতে হবে। বাট আওয়ামী লীগ ফেরত আসবে কি আসবে না, এটা যেমন আমাদের রাজনৈতিক দলগুলার একটা সদিচ্ছা এবং ঐক্যমত্যের ভিত্তিতে হবে এবং হয়েছে, যেমন জাতীয় পার্টি বিলীন হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে জিনিসটা এত সোজা না। ভারতের প্রেসারে জিনিসটা আছে, সুতরাং ভারতের জিনিসটা আসি। উনি যথার্থ বলেছেন যে বাংলাদেশের স্বার্থ অনুযায়ী আমরা আমাদের ফরেন পলিসি বা ভারতের সাথে আমাদের নীতি কি হবে সেটা দেখব। একই সাথে উনি নিশ্চয়ই জানেন যে ভারতও ভারতের স্বার্থেই কিন্তু তাদের ফরেন পলিসিতে বাংলাদেশকে ডিল করবে। প্রত্যেক দেশ তার নিজস্ব স্বার্থেই সেটা করে। বাট যেই জিনিসটা ইম্পর্টেন্ট ভারতকে বুঝিয়ে দেওয়া, যে আমি জনাব তারেক রহমান অথবা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আমরা পাওয়ারে আছি, তুমি শুধু আমাদেরকে বা আমাকে তুষ্ট করবার জন্য ভারত তোমার ফরেন পলিসি করো, যেখানে তুমি চাবা যে আওয়ামী লীগকে পুশ করবার জন্য দেশে আবার, সেটা হবে না। বাংলাদেশের জনমত হচ্ছে এইটা, স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ এর আর এই দেশে জায়গা নাই, আমাদেরকে সেটা মেনে নিতে হবে। সুতরাং আমরা সবসময় চাবো, সেটা আমি ভারতের সাথে করি বা অন্য যুক্তরাষ্ট্রের সাথে করি, সেই দেশ বাংলাদেশের জনগণের যে অ্যাসপিরেশন, বাংলাদেশের জনগণের যে ইচ্ছা, সেই জায়গাটাকে সম্মান দিয়েই পররাষ্ট্রনীতি হবে। সেখানে আমি আমার পার্টি লাইনে কি করব, তার উপরে গিয়ে আমি বাংলাদেশের জনমতকে, যেখানে আমার 51% ভোটের সাথে যেখানে বাকি 49% ভোটের যারা দিয়েছে তারাও বাংলাদেশের জনগণ, তাদের ইচ্ছার প্রতিফলনও আমাদের পররাষ্ট্র নীতিতে থাকবে এবং সেটা আমি এনশিওর করব। এই জায়গায় যেটা হচ্ছে ভারতের সাথে, ভারতের মতো একটা দেশের সাথে সোজা হয়ে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোর জন্য প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে আমি যেমন প্রশংসা করি, ওনারা কিন্তু কোনো পার্টি জনগণ কোনো কিছু জনগণ সাথে ছিল, কোনো পার্টি ওনাদের সাথে ছিল না, তারপরে সাহস করে করেছেন। বাট আমরা যখন জনগণ একমত হব তখন কিন্তু ভারত সেখানে সুবিধা করতে পারবে না। এবং আমাদের কথা স্পষ্ট, তোমরা আমাদের সাথে এই সংক্রান্ত আওয়ামী লীগ সংক্রান্ত ব্যাপারে আলাপ করবার আগে তোমরা তাদেরকে হাতে হাত করা পাঠাই, দেশে পাঠাও সবাইকে, আমরা বিচার প্রক্রিয়া চলমান রাখছি, তারপরে কথা হবে যে তারা কি করবে না করবে। আর না, এখন আপনি নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়াটা তো বড় কথা না, টিকে থাকাটাও একটা বড় কথা। এবং ধরেন 17 মাস আগে যে জুলাই বিপ্লব, মানুষের মধ্যে যেই প্রতিক্রিয়া, মানুষের যেই প্রতিরোধ, সেই জায়গাটা আমার মনে হয় যে মানুষের মধ্যে এখনো স্মৃতিতে জলজল। তো যদি কোনো ব্যত্যয় ঘটে, আরেকটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এবং এটার মধ্যে ধরেন উস্কানি দেওয়ার জন্য, হাওয়া দেওয়ার জন্য লোকের অভাব নাই। কারণ আমরা আনসার লীগ দেখছি, আমরা অটো অটো কি বলে অটো চালকদের সংগঠনের আন্দোলন দেখছি, আমরা শিক্ষকদের নানা আন্দোলন দেখছি। সবকিছুর মধ্যেই ধরেন ছাত্রলীগ, যুবলীগের ঢুকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা ছিল, যেটা ডক্টর ইউনূস সরকারের একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। প্রায় ধরেন প্রায় 1000 খানেক বিভিন্ন রকমের দাবি দেওয়ার আন্দোলন ঠেকাতে 944টা 944 জি। এবং এই সরকারের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে জায়গাটা ধরেন নির্বাচনের আগে পরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, যেমন ধরেন সংখ্যালঘুদের নিরাপত্তা। এবং আপনি যদি দেখেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সংখ্যালঘু ইস্যুটাকে ভারত বারবার ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশের বিভিন্ন গ্রুপ থেকে এই ঘটনাটাকে সামনে নিয়ে আসা হয়েছে। যে বিষয়গুলো ছিল সিম্পল পলিটিক্যাল, হাসিনা পালায় যাওয়ার পরে এলাকায় ওই আওয়ামী লীগের সমর্থক যে হিন্দু ভদ্রলোক, তার সঙ্গে যে দ্বন্দ্ব, সেটাকেও সংখ্যালঘু নির্যাতন হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। কিছু ঘটনা তো ঘটেছে 30-35টা, তো সেটাকেও অন্যভাবে পোর্ট্রেট করা হয়েছে। এবং আপনি জানেন যে 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে সংখ্যালঘুদের উপর একটা মানে কি বলবো নজিরবিহীন নির্যাতনের কিছু ঘটনা আমরা দেখেছি সংবাদপত্রে বা টেলিভিশনে। যদিও গত আওয়ামী লীগ একচেটিয়া বিএনপিকে দোষারোপ করলেও হাসিনা তার 16 বছরে কিন্তু 2001-এর ঘটনা নিয়ে কোন রকমের তদন্ত বা কোন রকমের কিছু করে নাই। একটা গোপন তদন্ত হয়েছিল, সেখানে আওয়ামী লীগের লোকজনকে আসলে দোষারোপ করা হয়েছে। তো অর্থাৎ অন্যের নাক কেটে যাত্রাভঙ্গের যে প্র্যাকটিস দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদেরকে ব্যবহার করা, সেই জায়গাটায় বিএনপির সতর্কতার জায়গাটা কি হতে পারে সুমন ভাই? একটু সংক্ষেপে যদি একটু বলেন, তারপর আমরা আরেকটা প্রসঙ্গে যাব। সংখ্যালঘুর যেই ইনসিডেন্ট গুলো হয়, আনফরচুনেটলি আমি যতটুকু ভিতরের জিনিস জানি, সেই জিনিসগুলা
প্ল্যান করা, সেটা এক্সিকিউট করার ক্ষেত্রে কিন্তু একটা স্বার্থান্বেষী মহল থাকে যারা আওয়ামী আশীর্বাদ পুষ্ট। দেখেন, আওয়ামী আমলে শাসন আমলে তখন বাস পোড়ানো হয়, যেটা আওয়ামী লীগের নানক, মির্জা আজম এরাই পড়ায় বিএনপির উপরে দোষটা চালায় দেয়। তেমনি ভাবে এই গত 18 মাসে আমরা যে কিছু দেখলাম, এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সময় সংখ্যালঘুদের উপরে কিছু নির্যাতন হয়েছে, যেটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে, বেসিক্যালি পলিটিক্যাল ছিল। বাট এইগুলাতে কিন্তু আমরা পরবর্তীতে বিভিন্ন যারা ক্ষতিগ্রস্ত, নির্যাতিত, তাদের যে জবানবন্দি আসছে, সেখানে মোর দ্যান 50%, মানে মেজরিটি ক্ষেত্রে দেখছি যে আওয়ামী লীগের বিভিন্ন লোক হয় সেটা করেছে, অথবা আওয়ামী লীগের বিভিন্ন লোক সেটা স্টেজ করেছে, নাটকটা সেভাবে। ওই পাশ থেকে শুভেন্দুর লোকজন আসছে পশ্চিমবঙ্গে, আর এই পাশ থেকে আওয়ামী লীগের লোকজন বর্ডারের কাছে, তাদেরকে বসে আয় খাবার পাবি, খাবার দেবার কথা বলে নিয়ে গিয়ে, বাট সেটাকে ক্যামেরাতে বন্দি করা হয়েছে। সংখ্যালঘু নির্যাতনের কারণে তারা দেশান্তর হচ্ছে বা বর্ডার ক্রস করে চলে যাচ্ছে। বরঞ্চ একটা সহনশীলতা, সহমর্মিতার জায়গায় আমরা অবস্থান করি। দ্যাট ইজ দ্য থিং। যখন এটা আমরা করব, তখন কিন্তু বাইরের বিশ্ব বা অন্য কোথাও এটা নিয়ে কোনো উচ্চবাচ্য হবে না, বা কেউ এটা নিয়ে বলতেও পারবে না। আরেকটা বিষয় সুমন ভাই, যে ধরেন এবারে নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে, এবং পাশাপাশি আওয়ামী লীগের একটা অংশ কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে, যারা দেখছে যে হাসিনার আসলে আর ফিরে আসার কোনো সুযোগ, সম্ভাবনা, আশঙ্কা কিছুই নাই। কারণ হাসিনা যে বলছিল না, ওই যে পালায় যাওয়ার পরে চট করে ঢুকে যাব আগামী 3 মাসের মধ্যে, নভেম্বরে, ডিসেম্বরে, মার্চে, এভাবে যে 2 মাস 3 মাস পর পর যে ডেট হচ্ছিল, 17 মাস পরে নির্বাচন হয়ে যাওয়ার সময় মানে আওয়ামী লীগ সমর্থক অনেক সাধারণ যারা আছেন, তারা ধরেই নিছেন যে হাসিনা আর ফিরতেছে না, আওয়ামী লীগের অবস্থা আর ফিরছে না। তো তারাও অনেকে বিএনপিকে ভোট দিয়েছেন, কেউ কেউ জামাতকেও ভোট দিয়েছেন। তো তাদের ধরেন বহু নিরীহ লোক আছে, ধরেন আমরা তো রাঘব বোয়াল যা আছে সব তো পার করে দিছি আমরা, মানে অপরাধী চক্র আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাতে অনেকটাই পার করে দিছি বলা চলে। এটার সঙ্গে আর্মি যুক্ত, এটার সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যুক্ত। একজন উপদেষ্টার বাসায় তো এক সাবেক মন্ত্রী, এক মানে উপদেষ্টা না, মানে সরকারের এক প্রভাবশালী ব্যক্তির বাসায় এক উপদেষ্টাই ছিল দীর্ঘদিন, যার পরে সে আমেরিকায় চলে আসছে। তো এখন ধরেন মানে আওয়ামী লীগের এক শ্রেণীর সাধারণ সমর্থক যারা বিএনপিকে ভোট দিয়েছে, তার বিনিময়ে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দিতে হবে, আওয়ামী লীগের অফিস খুলে দিতে হবে, ধানের শীষের নৌকা একই জিনিস। এই জায়গাগুলো নির্বাচনের আগে অনেক কথাই বলা হয়, কিন্তু নির্বাচনের পরে যদি এই প্র্যাকটিস শুরু হয়, আমার মনে হয় যে সেখান থেকেই তারেক রহমান সাহেবের সরকার বিপদে পড়া শুরু ভাই, হবে। একটা কথা এখানে একটু বলে নিই, আপনাকে ইন্টারাপ্ট করি। অবশ্যই এটা আমরা আগেই বলছি যে এই জায়গাতে শক্ত অবস্থানে যেতে হবে, যে এটা জনগণের সাথে বেইমানি হিসাবে লোকে কনসিডার করবে, সেই জায়গা হবে না। আমার প্রেডিকশন কি, আমার অভিমত যেটা হচ্ছে, বিএনপি কিন্তু আওয়ামী লীগকে অ্যাকচুয়ালি আনবে না বা পুনর্বাসন করবে না। কেন করবে না জানেন? এই যে ধরেন বলা হচ্ছে 15% আওয়ামী লীগের ভোট, বিএনপির 35%-এর সাথে আওয়ামী লীগের 15% মিলে 50% ভোট পাইছে। বিএনপি যদি আওয়ামী লীগকে নিয়ে আসে, সে 15% আওয়ামী লীগের কাছে ফেরত যাবে। তো বিএনপি যদি আওয়ামী লীগকে আবার এস্টাবলিশ নাই করে দেশে, এই 15% তো বিএনপির হয়েই থাকবে। তারা জাতীয়তাবাদী আদর্শ হয়তো চলে যাবে আমি জানি না, বাট টেকনিক্যালি বিএনপির জন্য সুবিধাজনক অবস্থান হচ্ছে, ভাই আওয়ামী লীগ যতদিন না আসবে এই 15% ভোট আমার সাথে অ্যাড হবে। এইটা একটা চিন্তা হচ্ছে, এবং আমি মনে করি এই চিন্তা থেকেই আওয়ামী লীগকে সত্যিকার ভাবে পুনর্বাসন বাংলাদেশের রাজনীতিতে, সেটা তারা করবে না। করতে পারে কি, আমরা যদি হতাশা, ভয়, হানাহানি তার মধ্যে চলে যাই, সেই সুযোগে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের একটা অংশ আস্তে আস্তে দানা বাঁধার চেষ্টা করতে পারে। বাট আমার মনে হয় বর্তমান যে ব্যবস্থা বা যেভাবে সদিচ্ছা দেখতে পাচ্ছি আমি সরকারি এবং বিরোধী দলগুলোর মধ্যে, তারা ওই স্পেসটুকু আওয়ামী লীগকে আগামী 50 বছরও ইনশাল্লাহ দিবে না। না ওইটাই, পাশাপাশি ভাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের আহ সুশীল সমাজ, মানে আওয়ামী সুশীল যারা, ধরেন 15 বছরে হাসিনার গুম খুনের সময় তারা টু শব্দ উচ্চারণ করে নাই, হাসিনার কোনো নির্যাতন নিপীড়ন নিয়ে টু শব্দ করে নাই, কিন্তু তারা ধরেন হাসিনার সুতার এখনো নাচে, কিছু হইলেই তারা ধরেন
মাথায় কালো কাপড় বেঁধে জাতীয় পতাকার গলায় বেঁধে ধরেন ঝাঁপায় পড়তেছে, বিবৃতি দিচ্ছে, নানা রকম দিচ্ছে। এবং সুশীল মিডিয়ার ভিতরটা কিন্তু আমরা বারবার বলার পরেও কিন্তু ইউনূস সাহেব খেয়াল করেনি। ইউনূস সাহেব কিন্তু মিডিয়ার মধ্যে ফ্যাসিস্টদের যে দোসর তাদেরকে কিন্তু তিনি রিমুভ করার কোনো উদ্যোগ নেয় নাই। তারা মাথা নামাই ছিল, এখন আস্তে আস্তে মাথা তুলছে। বিএনপি যে স্ট্র্যাটেজিটা নিয়েছে, বিএনপি মনে করছে যে আমি ওই মিডিয়ার হেড অফ মিডিয়া বা কি বলবো এটাকে, চিফ নিউজ এডিটর বা হেড অফ নিউজ বা সিইও আমার লোক বসাই দিচ্ছি। তো আমার লোক বসাই দিলে ভাই আপনি যতদিন আছেন ততদিন আপনার জায়গায় তারা একটা সাপোর্ট পাবেন। কিন্তু আপনিও তো ভাই মানে কি বলবো, সারা জীবনে চুক্তি দিতে তো আসেন নাই ক্ষমতায়, তাই না? একটা নির্দিষ্ট সময়ের জন্য আসছেন। তো যখনই আপনি একটু বেকায়দায় পড়বেন, এই ফ্যাসিস্টদের দোসর অর্থাৎ সাংবাদিকতার নামে যারা ফ্যাসিজমকে টিকায় রাখতে হেল্প করছে তাদেরকে চিহ্নিত করা, তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া, এই সুশীল, কথিত সুশীল অর্থাৎ আওয়ামী সুশীল, তাদের জায়গাটা নিয়ন্ত্রণ করে। এবং আমি তো বলবো যে টিআইবি নামে যে সংগঠনটা আছে, ইফতেখারুজ্জামান, মানে যে নিজে ধরেন বয়স সীমা লঙ্ঘন করে এখনো চালায় যাচ্ছে, নানা ধান্দাবাজি করে যাচ্ছে, সে কিন্তু একটা বিশাল স্টেক, কিন্তু সে কিন্তু এই টিআইবিটাকে তার মানে ব্যক্তিগত রাজনৈতিক ইচ্ছা চরিতার্থ করার জন্য সে কিন্তু ব্যবহার করে, কিন্তু নানা রকম ভাবে একটা ইয়ে দেয়। আমাদের মিডিয়া ঝাঁপায় পড়ে টিআইবি বলছে মানে এটা ওহি নাজাল হয়েছে আর কি, এরকম একটা অবস্থা। এবং আপনি জানেন যে 5 বারের দুর্নীতি চ্যাম্পিয়ন এটা ইফতেখার খুব কায়দা করে বিএনপি কে নিয়ে আসছিল। এবং আওয়ামী লীগের 17 বছরের এই যে করাপশন, এই যে ব্যাপক লুটপাট, এগুলো কিন্তু টিআইবি ওইভাবে ওভারলুক করে গেছে। তো এই যে মিডিয়ার ফ্যাসিস্টদের নিয়ন্ত্রণ, আওয়ামী সুশীল, কথিত সুশীল সমাজ নিয়ন্ত্রণ, বা এই টিআইবি টাইপ আরো কয়েকটা সংগঠন আছে, এগুলোকে কিভাবে কি করা যেতে পারে, আপনার পর্যবেক্ষণ কি? আমার মনে হয় আমাকে ভুল পথে গাইড করার জন্য এই ধরনের সুশীল বা এই ধরনের এনজিও গুলো যথেষ্ট। আমি তাদেরকে লাইনে আনবার জন্য স্পেসিফিক যে এই রিলেটেড যে মন্ত্রণালয় আছে তাদেরকে বলবো যে তারা এই ক্ষেত্রে তাদের চার্টার অফ ডিউটি আছে, সেটা তাদেরকে বারে বারে মনে করা দাও এবং সেই লাইনে রাখা। এখানে আমি বিস্তৃত যাচ্ছি না ভাই, আমার কাছে অ্যাকচুয়ালি প্রোগ্রাম যেহেতু বেশি সময় হয়ে যাচ্ছে, আমার কাছে বিএনপির জন্য, ভবিষ্যৎ সরকারের জন্য যে দুইটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে যে আরো আছে, আমি একটু যদি বলি। আপনি দুর্নীতির কথা বললেন, দেন অর্থনীতির জায়গাতে আমাদেরকে একটা সবল অর্থনীতি একদিনে হয়ে যাবে না, আমাদের জনগণকে তৈরি থাকতে হবে কিছু কৃচ্ছতার জন্য, এবং সরকারকে চেষ্টা করতে হবে যে দুই জায়গায় ঘাটতি, যে একটা নির্বাচিত সরকার না থাকায় নাকি এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসে নাই, এখন আমরা দেখতে চাই কতটুকু আসে এবং কিভাবে সেটা আনা হয়। সেই ক্ষেত্রে যে লোকজন আছে তাদেরকে অর্থনৈতিক ব্যবস্থাপনা দেশের ভিতরে বা আমাদের ইন্টারনাল যে রিসোর্সেস গুলো আছে সেগুলাকে কিভাবে ম্যানেজ করা যায়, যেখানে আমরা পিলফারেজ বা মানি সাইফনিং, টাকা দেশের বাইরে পাচার না হওয়া, সেই জিনিসটা নিশ্চিত করব। এবং দেশে ইন্টারনাল ইনভেস্টমেন্টের জন্য যে সুযোগ দেওয়া, ধরেন একটা এক্সাম্পল দিলাম, যারা বেশ অনেকজন ঋণ খেলাপি, 25 জন না 39 জন, তারা তো গত নির্বাচনে বিএনপি থেকে নমিনেশন নিয়েছেন এবং অনেকেই নির্বাচিত হয়েছে। একটা এক্সাম্পল ট্রেন্ড সেট করা যেতে পারে, বিএনপি হাইকমান্ড বলে দিল যে আমি চাই তোমরা শপথ নেওয়ার 7 দিনের মধ্যে এইটা তোমরা শোধ করে দিবা, কোথাতে দরকার তোমার ব্যবসা বিক্রি করে দাও, এটা শোধ করবা। আমরা এস আলম এবং অন্যান্য যে গ্রুপ, বসুন্ধরা গ্রুপ বা অন্যান্য যে গ্রুপগুলাকে ফেভার করা হয়েছে কোনো পলিটিক্যাল পার্টির সাইড থেকে, এই ধরনের কোনো কথা শুনতে চাই না। বাংলাদেশকে তারা ফোকলা করে দিয়ে গেছে। এখন ভবিষ্যতে আমরা যদি কঠোর অবস্থানে না যাই, অর্থনীতি দাঁড়াতে পারবে না ভাই, সেই টাকা সেই বাইরেই চলে যাবে। অর্থনীতির পরে আরেকটা যেই জিনিস হচ্ছে, দুইটা মন্ত্রণালয় আমার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যেখানে আমি জনাব ফজল কবিরের ভূমিকাকে অবশ্যই প্রশংসা করি। উনি কিছু কমিটি করে দিয়েছিলেন এবং সেখানে তারা আইডেন্টিফাই করছে আদানি এবং সমপর্যায়ের যেই কোম্পানিগুলোর কারণে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং আগামী 5 বছরে 25 বছরে আমাদেরকে কি পরিমাণে লোকসান গুনতে হবে সেই জায়গাটা মনে রাখতে হবে জনাব তারেক রহমান। সেটা কিন্তু অ্যাডভাইজারি রোল হয়ে গেল কি এক্সিকিউটিভ রোল। একটা মাফিয়া তন্ত্র কায়েম হলো, খুনি জিয়া এবং অন্যান্য সবাই মিলে সেখান থেকে মানি সাইফনিং, হত্যা, গুম সবকিছু সেই জাতীয় নিরাপত্তা, সেই উপদেষ্টার তত্ত্বাবধান হতো। আমরা সেই ধরনের আর কিছু চাই না। আমরা চাই সত্যিকার ভাবে জাতীয় নিরাপত্তার ব্যাপারে
যিনি ধরেন খলিল সাহেবের কথা বলি, ডক্টর খলিল উনি এখনো আছেন কাগজে কলমে, বাট হয়েছে কি উনি জ্ঞানী মানুষ। এখন খলিল সাহেব জ্ঞান আছে, কিন্তু কতটা এমবাসি আমাদের আমরা আমরা নিজেরা বা আমাদের নিজেদের, জাস্ট এক সেকেন্ড ভাই একটু, আমাদের জোহরের আজান হচ্ছে। ভাই তো দেখা গেল কি আমাদের লেভেলে ইভেন আমরা, আমার মনে হয় 50টা দেশের কূটনীতিকের সাথে, রাষ্ট্রদূতদের সাথে আমরা কানেক্টেড থাকি। বাংলাদেশে এমন অনেকে আছে যারা শুধুমাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন সংস্থা না, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিভিন্ন ব্যবসায়ী মহলের সাথে তারা ফুলি কানেক্টেড থাকেন। কেন? আমাদের নিরাপত্তা মানে শুধুমাত্র আর্মি এবং গুলি তা না। নিরাপত্তার সাথে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, বৈদেশিক সম্পর্ক সবকিছু জড়িত। সেই ধরনের যোগ্যতার জায়গায় ডক্টর খলিল কখনো ছিলেন না। উনি যে কানেকশনগুলো বা স্টেট ডিপার্টমেন্ট বা অন্যান্য জায়গায় ওনার অ্যাকসেপ্টেন্স, সেটা প্রফেসর ইউনুসের কারণে। প্রফেসর ডক্টর খলিল ইজ মেয়ারলি এ ফেস। অ্যাকচুয়ালি উনি যেহেতু প্রফেসর ইউনুসকে রিপ্রেজেন্ট করছেন, সেহেতু ওনাকে লোকে ভ্যালু দিত। এখন আমি একটা জিনিস বলি, ওনার থেকে যোগ্য লোক আছেই আলহামদুলিল্লাহ। এটা বলবার কারণ কি, আমি শুনতে পাচ্ছি এই বিএনপি সরকার ডক্টর খলিলকে পুনর্নিয়োগ দিবেন, নিরাপত্তা বাদ রেখে ট্রেড এবং যেটা রোহিঙ্গা সংক্রান্ত ব্যাপারে উপদেষ্টা টেকনোক্র্যাট হিসেবে ওনাকে নিয়োগ দিবেন। সেটা তাদের সিদ্ধান্ত। আমি শুধু মনে করে দেব দুইটা জিনিস। এক নাম্বার, রোহিঙ্গা সংক্রান্ত ব্যাপারে ডক্টর খলিল জিরো জানেন, ওনার অভিজ্ঞতা নাই, সে তার থেকে আরো অভিজ্ঞ অনেক আছে। ওনার সাথে বিদেশি দূতাবাস বা স্টেক হোল্ডার্স বা যারা রোহিঙ্গার ব্যাপারটাতে আমাদেরকে সাহায্য করতে চায়, তাদের সাথে ওনার সরাসরি ব্যক্তি লেভেলে কোনো যোগাযোগ নাই। বড় কথা, যখন আপনি তাকে করলেন তখন একটা সমস্যা হয়ে যাবে। দেশের ভিতর একটা কানাঘুষা আছে যে ডক্টর খলিল অজিত দোভালের সাথে দোস্তি, সেই দোস্তি করে সে নিজস্ব স্বার্থগুলো আদায় করে নেয়। এখন যদি কালকে আপনি ডক্টর খলিলকে আপনার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন, আবার একটা গুড জেস্টার, হ্যাঁ এই বিগত অন্তর্বর্তী সরকার থেকে একজনকে দিলেন, দেশের লোকজন কি ভাববে? দেশের লোকজন মনে করবে নির্বাচনের আগে যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে বিএনপিকে ক্ষমতায় আনবার জন্য, তাহলে বোধহয় ডক্টর খলিল অজিত দোভালের সাথে মিলে সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করছে বলে তাকে পুরস্কার হিসেবে এখানে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত তারা ভাববে তার মানে ডক্টর অজিত দোভালের দোস্তকে যখন এখানে দেওয়া হইতেছে, তার মানে ভবিষ্যতে বিএনপি বোধহয় ভারতের উপর নির্ভরশীল থাকতে চাচ্ছে বলে তাকে দেওয়া হচ্ছে। সো প্লিজ তাকে নিয়োগ দেওয়ার আগে এই জিনিসগুলো চিন্তা করবেন। আমি সুমন ভাই, আমি আসলে এই মানে অন্তর্বর্তী সরকারের থেকে কাউকেই এই সরকারে পুনর্নিয়োগ দেয়া পক্ষপাতী না। কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে, অন্তর্বর্তী সরকারকে যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে বসানো হয়েছিল আফটার জুলাই বিপ্লব, তারা তার ধারে কাছেও যেতে পারেনি। তাদের কাছে যে প্রত্যাশা ছিল, ধরেন জুলাই বিপ্লবীদের নিরাপত্তা থেকে শুরু করে কোনো বিষয় তারা মনোযোগী হতে পারে নাই। এবং সেই জায়গাটায় ধরেন আমি শুধু ডক্টর খলিল না, আমি কাউকেই মনে করি না যে নেওয়া উচিত। নিলেই ধরেন এই সরকার নতুন আরেকটা বিতর্কের জন্ম দেবে, এবং আমার মনে হয় যে সেখান থেকে শাখা প্রশাখা বের হয়ে পুরো পরিস্থিতিটা জটিল হয়ে যাবে। সুমন ভাই, আমরা প্রায় 1 ঘন্টা কথা বলছি, আমি আর লম্বা করতে চাই না আলোচনাটা। এবং আরো কিছু বিষয় ছিল যে জায়গাগুলো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, যেমন ধরেন বিএনপির 5ই আগস্টের পরে বিএনপির ব্যাপারে যে চাঁদাবাজি এবং দখলের অভিযোগ, সেই জায়গাগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং যারা এইসব ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা। তারপরে তারেক রহমান সাহেব কিন্তু বিডিআর এর হত্যার বিচারের কথা বলেছেন, সেই জায়গাটাকে ইনশিওর করা। পাশাপাশি গুম খুনের বিচার যেটি চলমান আছে সেটি যেন কোনোভাবে ইন্টারাপ্টেড না হয়, সেই জায়গাটায় মনোযোগী হওয়া এবং এটাকে আরো শক্তিশালী এবং আরো বেগবান করা। একটা ট্রাইব্যুনাল না, প্রয়োজনে আরো 4-5টা ট্রাইব্যুনাল করে বিষয়টাকে অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে নেওয়া। আপনার শেষ মন্তব্য জানতে চাই এটার আলোকে। জি, আমি শেষ মন্তব্যটা একটু করবো। আপনি ইনফ্যাক্ট আমার বাকি যেই চ্যালেঞ্জেস সেগুলো আপনি কভার করে দিয়েছেন। গুমখুন 18 কোটি মানুষকে আমি বলবো যে তোমাকে সারাদিন এইটা ফলো করতে হবে, তখন কিন্তু দেখা যাবে কি 18 কোটির মধ্যে আমি নিজেই সকালবেলা বলি না একটু ঘুমাই নেই, আমি হাঁটতে যাব কেন, সন্ধ্যাবেলা মনে করি না একটু টিভি দেখি। আমি জানি কোনটা ভালো, তারপরে কিন্তু আমি সেই জীবনাচার
বা সেই আদর্শের জায়গায় আমি হয়তো এখনো হাঁটবার জন্য প্রস্তুত না। জামাত ইসলামের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। আমি বিএনপিকে খাটো বা জামাত ইসলামীকে খাটো বা উপরে নেওয়ার জন্য বলতেছিলাম। আমি যেটা বুঝি, দেখেন বাংলাদেশ জামাত ইসলামের যে আদর্শ এবং তারা যে রাজনৈতিক তাদের যে দর্শনটা দিয়েছে, দ্যাট ওয়াজ ভেরি গুড, জাস্ট লাইক এই অ্যাডভাইস। আমি ভেজিটেবল খাবো, হাঁটবো, রেড মিট খাবো না। তো দেশে বিশেষ করে আপনি জানেন সরকারি কর্মচারী, আমলা, আমাদের ব্যবসায়ীর একটা বড় মহল, তারা তো দুর্নীতি ছাড়া থাকতে পারবে না। জামাত ইসলাম জেহাদ ডিক্লেয়ার করেছে দুর্নীতির বিরুদ্ধে। আমাদের দেশের জনগণের একটা অংশ, তারা কি প্রস্তুত যে তারা এখানে দুর্নীতিহীন একটা জীবন চালাবে? ভাই আমার ক্ষেত্রে অনেক সময় আমি মনে করি ভাই একটু দুর্নীতি করলে ভালো হতো, হয়তো আমি মনে করি। তো আমরা দেশের জনগণ প্রস্তুত না। জামাত ইসলামীর কাজ যেটা হবে, দেশে এই যে 5 বছর তারা সময় পাচ্ছে, বিএনপিকে কোঅপারেট করুক, এবং এই 5 বছরে এই যে বার্তাটা যে ভেজিটেবল খাইতে বসছি, রেড মিট খাইতে মানা করছি, তুমি চিকেন খাও, তুমি হাঁটো, হাঁটবার সাথে সাথে তুমি গান শুনো, অসুবিধা নেই। এই যে ফ্লেক্সিবিলিটি জায়গায় যে জামাত ইসলামীর দর্শনটা খুব রিজিড, তার বদলে সেটা আরেকটা জিনিস, জামাত কেন ভোট কারচুপি বিএনপির মতো করে নাই? আরে ভাই জামাত তাহলে কি তার আদর্শের জায়গা থেকে সরে আসবে না? বাট একটা ফ্লেক্সিবল দর্শন, রাজনৈতিক দর্শন রাষ্ট্র ব্যবস্থার জন্য, সমাজ ব্যবস্থা প্রতিটি ইন্ডিভিজুয়ালের জন্য, সেই জায়গায় জামাতে কাজ করা উচিত। আর একটা কথা বলছিলাম যে ভাই, কারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোর্সে যদি হয়ে থাকে, সেটা আমাদের এই যে আমাদের জনগণের মধ্যে যে জনপ্রশাসনের যারা হারাম খেয়ে, যারা দুর্নীতি ছাড়া আর কিছু বুঝে না, সেই জনপ্রশাসনের লোকজন যারা প্রতিটা কেন্দ্রে দায়িত্বে ছিল, এখানে পার্টি বলে নাই, বিএনপিও বলে নাই, জামাতও বলে নাই তোমরা ভোট কারচুপি বা ইঞ্জিনিয়ারিং করো, তারা নিজ দায়িত্বে করেছে তাদের বাঁচবার জন্য। তারা জানে যে জামাত যদি আসে আজকে, সেই ক্ষেত্রে যে শাসন ব্যবস্থা হবে সেখানে তারা টিকতে পারবে না। বলুক কি না বলুক, তারা নিজে থেকে কিছু অংশ নিজ উদ্যোগে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা শুনছি, সেই জন্য তারা দায়ী। আপনি যে রিল গুলা দেখবেন, যে কাগজগুলা দেখবেন, আপনি কি পার্টিকে দায়ী করতে পারবেন না। আপনাকে দায়ী করতে হবে সেই লোকজনকে যারা প্রিজাইডিং অফিসার ছিলেন। সুমন ভাই, ওই যে আপনি যেটা বলছিলেন যে ধরেন দুই একটা জায়গায় কিন্তু ধরেন বিএনপি যেমন জাল ভোট দেওয়ার চেষ্টা করছে, জামাতও জাল ভোট দেওয়ার চেষ্টা করছে, দু একটা জায়গায় ধানের শীষের সিল পাইছে, দু একটা জায়গায় দাঁড়িপাল্লার সিল পাইছে, এগুলো ছিল, এগুলো থাকবে বাংলাদেশে। ধরেন এই জায়গাটা থেকে বের হয়ে আসতে আমাদেরকে কমপক্ষে ধরেন 5টা জাতীয় সংসদ নির্বাচন, মানে এরকম ভাবে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে যদি আমরা পার করতে পারি, জনগণ যদি তার ভোটাধিকারের জায়গাটা, নিজের অধিকারটা যদি বোঝে, সেই ক্ষেত্রে ধরেন এটা নিয়ন্ত্রিত হবে। এবং আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আসলে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি এগুলো সবই ওভারভিউ, মানে অ্যাট এ গ্ল্যান্স। প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা অনুষ্ঠান হতে পারে, হয়তো আমি করার চেষ্টা করব। আমরা দেখছি যে ইতিমধ্যেই মানে আপকামিং সরকার কিন্তু সচিবালয়ে কিছু পরিবর্তনের চেষ্টা করছে, একজনকে অবসর দেওয়া হয়েছে, একজনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, নানা কিছু হচ্ছে। তবে একটা জায়গায় অনুরোধ করব, যে কালচারটা বাংলাদেশের ছিল এতদিন ধরে, যে নতুন সরকার আসে, আগের সরকারের সব সমর্থক ওএসডি, কারণ বিএনপির বহু সচিব আছে, বহু সরকারি কর্মকর্তা আছে যারা ধরেন 15 বছর ধরে ওএসডি ছিল, তত্ত্বাবধায়ক আসার পরে তাদেরকে 4 ডবল প্রমোশন দিয়ে বসানো হয়েছে। সেটাও আবার আরেকটা জায়গা, যে প্রশিক্ষণ ছাড়া, কাজের অভিজ্ঞতা ছাড়া আমি এক লাফে মানে সিনিয়র সহকারী সচিব থেকে আমি এডিশনাল সেক্রেটারি হয়ে গেছি। তো বিএনপির প্রতি অনুরোধ যে একেবারে যারা দুর্নীতিগ্রস্ত, যারা পাওয়ার ফ্যাসিস্ট মানে সহযোগী, তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেয়, ইন জেনারেল যেন তারা কোনো পদক্ষেপ না নেয়। পাশাপাশি দুর্নীতিগ্রস্ত লোক দলমত নির্বিশেষে, সে বিএনপি করুক, বিএনপির সমর্থক হোক, যাই হোক, সেই জায়গাটা কঠোর অবস্থানে থাকা, আমার মনে হয় যে তাহলে তারেক রহমানের যে 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 ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতা, অনেক বেশি সফল হতে পারবেন তিনি। কারণ আমরা চাই যে বাংলাদেশে একটি গণতন্ত্রের বিকাশ ঘটুক, এবং তারেক রহমান আসল জিনিস কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম না যে বাংলাদেশ জিতবে, সেটাই হওয়া উচিত। আমরা জেতার পথে অর্ধেক আগায় গেছি আলহামদুলিল্লাহ। একটা নির্বাচন হয়েছে, মোটামুটি অ্যাকসেপ্টেড, নতুন সরকার আসবে, হাসিনা জাতীয় পার্টি কবর, এই সমস্ত জায়গায় আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। অবশ্যই এগুলো অবশ্যই একটা বড় সাকসেস। আমরা ছোটখাটো বিষয় ওভারলুক করতে চাই, বাট এমন না যে আমরা সবকিছু ওভারলুক করে যাচ্ছি, আমরা চোখ বন্ধ করে রাখছি, আমাদের চোখ খোলা। আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি যে অভিযোগগুলো আসছে বা সবকিছু নিয়েই যখন যেটা প্রয়োজন হবে সেটি দর্শকদের সামনে নিয়ে আসার চেষ্টা হবে। মেজর সুমন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অংশগ্রহণের জন্য।